2009 সালের একটি সংবাদ। 18 বছরের কম বয়সেও ভোটার হয়েছে। 2009 সাল, তখন কিন্তু সবেমাত্র শেখ হাসিনা সরকার ক্ষমতায় গ্রহণ করেছে এবং এর আগে কিন্তু একটি এমার্জেন্সি 111-এর সরকার ক্ষমতায় ছিল। তো 18 বছরের নিচেও ভোটার হয়েছে, তার মানে ওই নির্বাচনে এর চেয়ে কম বয়সীরা, 18 বছরের কম বয়সীরাও ভোট দিয়েছে। তার মানে কি ওই নির্বাচনটিও এরকম একটি নকশার নির্বাচন ছিল কিনা? আসলে ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা যখন একটা রাষ্ট্রে যখন প্রতিষ্ঠিত হয়, তখন সেই ফ্যাসিস্ট রিজিমের একটা কৌশল থাকে আর কি, স্ট্র্যাটেজি থাকে। স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আমি ফ্যাসিস্ট রিজিম কন্টিনিউ করছি, কিন্তু বাইরে যে আমার যে চেহারাটা, বাইরে যে আমার ফ্লেভারটা, এটা নিয়ে একটা তার একটা কৌশল, একটা প্রোপাগান্ডা থাকে, একটা লেজিটিমেসি দেওয়ার একটা চেষ্টা থাকে প্রত্যেকটা জিনিসকে, যে না আমি কোনো সব কিছু আমি রুল অফ ল মেনটেন করতেছি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি আছে, এটা দেখানোর জন্য একটা চেষ্টা থাকে আর কি। তো এখানে না, এই যে 18 বছরের নিচে যারা ভোটার হয়েছে তারা তো 111 সরকারের যারা ছিল তারাই এই কাজটি করেছে। তার মানে কি তাদের সাথে শেখ হাসিনার এক ধরনের টাই ছিল আগে থেকে? সেটাই আমি বলতে চাচ্ছি যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা যে কায়েম হবে, এটা শুরু তো হচ্ছে 111 থেকে। আপনি সেটা যদি ব্যাখ্যা করেন তাহলে আপনি দেখবেন, আপনি 111-এর সূত্রটা আপনি খেয়াল করেন যে কোন প্রোপাগান্ডার ভিত্তিতে 111 হয়েছিল। 111-এর একটা বিখ্যাত প্রোপাগান্ডা, যেটা সবাই জানে, বিখ্যাত বলা যাবে না, কুখ্যাত, সেটা হচ্ছে যে বাংলাদেশকে ইউএন থেকে একটা চিঠি এসেছিল। সেই চিঠিটাতে বলা হয়েছিল যে যদি এখানে এই না হয় তাহলে বাংলাদেশের পিস মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হবে, এরকম একটা চিঠি এসেছিল। তথ্যটা তখন প্রকাশ করেছিলেন যে ইউএনডিপির যে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান, তিনি এই ধরনের একটা তথ্য কিন্তু তখন প্রকাশ করেছিলেন। তো এটার জন্য বাংলাদেশের সুশীল সমাজ থেকে, বিভিন্ন সংবাদপত্র থেকে অনেকেই ইউএনকে চিঠি লিখেছিল যে এই স্মারকে এত তারিখে একটা চিঠি এসেছিল, সেই চিঠিটা সত্যতা কতটুকু আমাদেরকে জানা, রাইট। কিন্তু সেটা ভেরিফিকেশনে তারা ফেরত ইমেইলে যেটা পাওয়া গেছে যে এই ধরনের কোনো চিঠি ইউএন থেকে কখনোই ইস্যু হয়নি। তাহলে ওই কাজে সূত্র, ওই কাছে তৎকালীন 111-এর যারা ষড়যন্ত্রকারী, মানে কুশীলব যারা ছিলেন, তারাই এটার সাথে জড়িত এবং এই কৌশলে আর্মিকে তখন ভুল বুঝায়, জনগণকে ভুল বুঝায় ওইটা তৈরি করেছিল। সেই কুশীলবদের মেজবাহ ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে গবেষণা করেছেন বা এই বিষয়টি ঘেটেছেন, কাদের সম্পৃক্ততা পেয়েছেন? এটা প্রধানত আমি বলবো যে এখানে তৎকালীন যে সেনাপ্রধান ছিলেন মঈন আহমেদ, যিনি এখনো পালিয়ে আছেন, এবং তার সাথে একটা বিশাল লিস্ট গ্যাং ছিলেন, তিনি এটার নেতৃত্বে ছিলেন মূলত। মানে এই চিঠি এবং এটার আরো ভিতরে যদি গভীরে যান, যেটা বাইরে আপনাকে সুস্পষ্টভাবে প্রমাণ দেখাতে পারবো না, বাট আপনি বিভিন্ন অ্যানালাইসিস করে এটা প্রমাণ করা যাবে যে এটার সাথে আপনার প্রতিবেশী রাষ্ট্র এটার সাথে জড়িত ছিল। কারণ এই 111 হওয়ার পরে আপনি জানেন, মঈনুদ্দিন আহমেদকে তো বসিয়েছিলেন এর আগের যে সরকার, 4 দলীয় জোট সরকারের সর্বশেষ সেনাপ্রধান ছিলেন তিনি, এবং অনেকটা সুপারসিড করেই তাকে কিন্তু বসানো হয়েছিল। তার মানে কি 12 জনকে সুপারসিড করা হয়েছিল। তার মানে কি এই যে ফ্যাসিবাদের বীজ 111 মানে 4 দলীয় জোট সরকারের সময় প্ল্যান করে ভিতরে ঢুকানো হয়েছিল? এইটা বলা যাবে না। আমি এটাকে বলবো যে বেগম খালেদা জিয়ার সাথে তিনি একটা খুব বড় ধরনের বিশ্বাসঘাতকতা করেছিলেন এই জায়গাটাতে। কারণ তিনি 111-এর তিনি সামনে আসার পরে, তিনি রাষ্ট্র ক্ষমতার মানে দৃশ্যপটে আসার পরে মূলত তিনি তার সময় থেকেই বাংলাদেশকে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। এখন কেউ হয়তো প্রশ্ন সেনাপ্রধান হয়ে, তখনও 4 দলীয়, আমরা জানি যে 11টি ঘোড়া উপহার দেওয়া হয়েছিল তাকে, সেই ঘোড়ার কথা আপনার মনে আছে। এবং ওই ঘোড়া কার্য থেকেই কিন্তু তখন থেকে বাংলাদেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়াটা শুরু। কেউ হয়তো প্রশ্ন তুলতে পারে যে এটা প্রমাণ কি? প্রমাণ হচ্ছে, আপনারা সবাই প্রণব মুখার্জির দ্য কোয়ালিশন ইয়ার্স বইটা পড়েন, সেখানে বাংলাদেশ চ্যাপ্টারে একটা পাতায় সুস্পষ্ট ব্যাখ্যা এটা তিনি স্পষ্ট রূপে উল্লেখ করেছেন। এবং তিনি ওখানে বলেছেন যে তৎকালীন সেনাপ্রধান তিনি ভারতে গিয়ে, মানে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসবে তার চাকরি যেন ঠিক থাকে, নির্বাচনের আগেই সেখানে ভারতের সাথে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং তার চাকরি যেন ঠিক থাকে, শেখ হাসিনা যেন চাকরি না খায়, সেটার নিশ্চয়তা তিনি প্রণব মুখার্জির কাছে আনতে গিয়েছিলেন। কিন্তু মিসবাহ ভাই, এইখানে আমার আরেকটি প্রশ্ন জন্ম নিয়েছে। ওই সময় যেন সেনাপ্রধান ছাড়াও তো সেনাবাহিনীর আরো শীর্ষ কর্মকর্তারা ছিলেন, তারা কি বিষয়টি বুঝতে পারেননি, না তাদেরকে হিপনোটাইজ করা হয়েছিল? না, আমার মনে হয় না। কেউ জড়িত ছিলেন আমার ধারণা, এবং ম্যাক্সিমামই এটা বুঝতে পারেননি।
এই বিষয়টা, কারণ এটা উচ্চ পর্যায়ের সেনা। আপনি তো আমাদের এই বিপ্লবের যখন হচ্ছিল জুলাই বিপ্লব, তখন বুঝতে পারছিলেন যে সেনাদের অবস্থাটা, যে সাধারণ সৈন্যদের সম্পর্কে আমরা এক ধরনের কথা শুনতাম ওই মুহূর্তে, আবার সিনিয়র যারা অফিসার আছে তাদের ডিসিশনের এক ধরনের কথা শোনা যায়। তো এটা একটা চেইন অফ কমান্ডের এমন একটা বাহিনী যে হাই লেভেলের ডিসিশনের ব্যাপারে লোয়ার লেভেলের তো নরমালি জানার এবং কথা। এই যে মানে কম বয়সী ভোটার, এটা ভারতের প্রেসক্রিপশনেই হয়েছিল তখন। এই যে আমি লেজিটিমেসি কথাটা বলছিলাম প্রথম দিকে, অর্থাৎ ফ্যাসিস্ট রিজিমের একটা কৌশল হচ্ছে যে তিনি ফ্যাসিস্ট রিজিম কন্টিনিউ করছেন, কিন্তু এটাকে বহির্বিশ্বে জনগণের কাছে সবাইকে দেখাবেন যে আমরা একটা ভোটের মাধ্যমে, সুন্দর একটা ইলেকশনের মাধ্যমে আমরা এসেছি। তার লক্ষণগুলো কি কি, একটা হচ্ছে তার কৌশলগুলো কি কি, একটা হচ্ছে এই যে ভোটার তালিকাটাতে দুর্নীতি করা, এখানে নিজেদের পছন্দের লোকজনকে, কম বয়সের ছেলেপেলেদেরকে ভোটার কিন্তু তালিকায় ওই নিয়ে সময় কিন্তু আরেকটি মামলাও করেছিল যে 4 দলীয় জোট সরকার নাকি 1 কোটি ভুয়া ভোটার বানিয়েছে, সেরকম একটা মামলাও হয়েছিল। মামলা হয়েছে। হ্যাঁ, সেই মামলার পরে আবার তারা সেই একই কাজ করলো। একই কাজ করেছিল, তারা মামলা মানে করেছিল ওই ধোয়া তুলে জাস্ট ওই ভোটার Right, তালিকাকে মানে বিতর্কিত করার ষড়যন্ত্র। একটাকে লেজিটিমেট করার জন্য আমি যে একটা নতুন ভোটার তালিকা করছি এবং এখানে যে কি ধরনের করাপশন হচ্ছে, এইটাকে লেজিটিমেসি দিতে গিয়া পেছনের একটা কথাকে বলা হয়েছিল। তো পেছনের কথাটা যদি সত্য হতো বা সত্য যদি হয়, তাহলে পরের কাজটা তো আমি স্বচ্ছতার সাথে করব, সেটা তো করা হয়নি, বরং তার চেয়ে দ্বিগুণ করা হয়েছে। এটা দ্বিগুণ করে এটা দেখানোর চেষ্টা করা হয়েছে যে এই ভোটারগুলো যাতে এমনভাবে একটা ভোট তারা আয়োজন করবে, এই ভোটারগুলো সুন্দরভাবে ভোট দিয়ে আবার তাদেরকে লেজিটিমেসি দিবে। মূলত এই ইন্টেনশন থেকে এটা করেছিল। শুধু এটা না, এরকম অনেক ধরনের ডুপ্লিকেসি আপনি পাবেন পুরো তার মানে কি রিজিমটাতে। 2008 সালের নির্বাচনটিও এক ধরনের কনস্পিরেসি ছিল। আপনি বলবেন যে আপনাদের ইন্টারন্যাশনাল রিলেশনসে দুইটা শব্দ আমরা ব্যবহার করি, একটাকে বলে হার্ড পাওয়ার, আরেকটাকে বলে সফট পাওয়ার। তো 2008 সালের নির্বাচনকে এখানে যে দুর্নীতিটা হয়েছিল, এই দুর্নীতিটার পিছনে রাষ্ট্রের পুরো সফট পাওয়ারকে কাজে লাগানো হয়েছিল এবং একটা প্রোপাগান্ডা এমনভাবে তৈরি করা হয়েছিল। আপনি জানেন যে ডেইলি স্টারের সম্পাদক তিনি কিভাবে পরে স্বীকার করেছিলেন যে ডিজিএফআই থেকে শিখিয়ে দেওয়া কতগুলো সংবাদ তিনি সত্যতা যাচাই না করে তিনি প্রকাশ করেছিলেন। এবং আপনি নিশ্চয়ই জানেন যে সেই সংবাদগুলো কি ছিল। এই সংবাদগুলোর মধ্য দিয়ে সারা দেশের মানুষকে একটা সত্য মিথ্যা মিশ্রিত ব্যাপক একটা গোলকধাঁধার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। এরকম শুধু একটা না, আরো অনেক ধরনের সফট পাওয়ার ব্যবহার করা হয়েছিল ওই নির্বাচনটাকে ম্যানিপুলেট করার জন্য। ওই নির্বাচন নিয়ে তো এখন প্রশ্ন তোলাই যায়। তাহলে অবশ্যই আমরা প্রশ্ন তুলব সেই নির্বাচন। আপনার কাছ থেকে শুনবো।